সিবিআই বিক্রি হয়ে গেছে, কিন্তু কত টাকা কিভাবে সেটা আমরা জানি না। আমি একটা মারাত্মক অভিযোগ দেখলাম কিছুদিন আগে, একটা মা দিয়েছেন, বাবা বিশেষ করে দিয়েছেন, যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মানে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থা নাকি টাকা খেয়েছে। তো এটা একদমই ঠিক নয়। যদি টাকা খেতাম তাহলে তো সন্দীপ ঘোষ যখন, যদি এরকম একটা মানে প্রশ্ন উঠেছে যখন, তার উত্তরে আমার এটুকুই বলা, যদি সেটা সত্যি হতো তাহলে সন্দীপ ঘোষ সহ যে 3-4 জন জামিনের জন্য অ্যাপিয়ার করেছে, প্রত্যেকবার আমরা সেটা অপোজ করেছি, বেল অপোজ করানো হয়েছে, তাহলে যদি টাকা খেতাম তো অনায়াসে বেল হয়ে যেত। এখনও যারা দুজন মেন অ্যাকিউজড তারা কিন্তু কনভিক্টেড, তারা কিন্তু ইন্ডিয়ার বাইরে, সেক্ষেত্রে তাদেরকে ধরা মুশকিল হচ্ছে। এবার এইটা যদি সোশ্যাল মিডিয়া আজকের দিনে খুব অ্যাক্টিভ, আপনারা সবাই জানেন, তো সেক্ষেত্রে তারা যদি সেই নিউজটা পায়, কোনো ক্ষেত্রে তারা অ্যাওয়্যার হলে সেই লোকেশন থেকে যদি বেরিয়ে যায়, আমাদের পক্ষে সেই জায়গাটা ধরা মুশকিল এবং কোর্টে দাঁড়িয়ে এই মামলার ক্লোজার রিপোর্ট দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। তাই জন্য সেই জায়গা থেকে কিছু কনফিডেন্সিয়াল ম্যাটার যেটা আমরা বলতে পারি না, সেটা কখনোই না তো আমরা নির্যাতিতার পরিবারের সাথে, না আপনাদের সাথে মিডিয়া বন্ধুদের সাথে, না পাবলিকের সামনে সেটা আমরা ডিসক্লোজ করতে পারবো। সেটা কোনো এক্স্যাক্টলি এখন কোন লোকেশানে সে আছে, প্রেজেন্ট লোকেশান তারা বুঝতে পারছে না, কিন্তু ওই দেশের মধ্যেই আছে, লন্ডনেই আছে, কিন্তু এক্স্যাক্ট কোন জায়গায় আছে তারা বুঝতে পারছে না। হয়তো সেটা তাদের ক্ষেত্রে একটা লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা বা পার্সোনাল অবজারভেশন থেকে আমি বলছি। হয়তো অন্য দেশের কোনো ইনভেস্টিগেশন টিম তাদের দেশে ঢুকে কাউকে অ্যারেস্ট করবে বা নিয়ে যাবে, সেটা হয়তো সেই সমস্ত দেশের যারা প্রতিরক্ষা দপ্তরে বা সামরিক দপ্তরে আছেন তারা মনে করছেন যে এটা হয়তো তাদের কাছে একটা লজ্জার ব্যাপার বা তাদের ইন্টেলিজেন্স ফেলিওর, হয়তো সেই কারণে আমাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন না, বাট ওনারাও অ্যারেস্ট করে যে আমাদের হাতে হ্যান্ডওভার করবে সেটাও হচ্ছে না। দুটো জায়গাতেই প্রবলেম হচ্ছে। বরং সেখানে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেননি, রাজ্য সরকার এই বেলের বিপক্ষে যায়নি, বরং আমরা বেলের বিপক্ষে গেছি, আমরা কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছি এখানে বেল দেওয়া যাবে না, তারপরে তার বেল হয়নি। সন্দীপ সরকার সহ সন্দীপ ঘোষ সহ আরও যারা আছে, শুধু সঞ্জয় রায়কে যখন স্টেটের তরফ থেকে বলেছিল ফাঁসির কথা, তখন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম কোর্টে যে ফাঁসি, প্রথম কথা মূল মামলাকারী আপনারা নয়, আর এটা নির্যাতিতার পরিবারও চায়নি সঞ্জয় রায়ের ফাঁসি হোক, তো আপনারা সেখানে কেন চাইছেন সঞ্জয় রায়ের ফাঁসি হোক? সেখানে আমাদের মনে হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসি মানে গোটা জিনিসটার অ্যাবর্শন করা, কারণ সঞ্জয় রায় এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি ওই রাতে কী হয়েছে সেটা সবটা জানে, এবং এর সাথে সঞ্জয় রায় পরিষ্কার মাথা কোর্টে, এই কোর্টে দাঁড়িয়ে জাস্টিস ম্যাজিস্ট্রেট অনির্বাণ দাসের এজলাসে দাঁড়িয়ে সঞ্জয় রায় পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছিল যে আমাকে আইপিএস চুপ থাকতে বলেছিল। আইপিএসটা কে, তৎকালীন পুলিশ কমিশনার কে ছিলেন সবাই সব জানে, সে এখন বর্তমানে এটিএসের ট্রান্সফার হয়েছে, এসটিএফের ডিজি না সম্ভবত এই ডিজি হয়েছেন। সেই সময় কে পুলিশ কমিশনার ছিলেন, এবং কোর্ট থেকে তাকে এই কেসের তদন্তাধীন অফিসার থাকবে না বলার পরেও আরজি করে যখন ওই হুলিগানিজমের হয়, যখন একটা রাজনৈতিক দল ওখানে অলরেডি অবস্থান করছে, তার উপর বেস করে কিছু হুলিগান ওই তিনতলা না চারতলায় ভাঙচুর চালানোর মতো ঘটনা ঘটায়, সেই সময় কোর্টের অর্ডারকে অমান্য করে ইউনিফর্ম পরে মাঝরাতে সেই অফিসার ঔদ্ধত্য দেখায়, পিটানোর চেষ্টা মানে মারার চেষ্টা করে। অ্যাকচুয়ালি ওই পলিটিক্যাল অর্গানাইজেশনে যারা ছিলেন, যারা প্রথম বাধাটা দিয়েছে, যার জন্য আজকে গোটা দুনিয়া সবাই জানে যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটে গেছে, আজকে সেই সময় সেই দিন প্রথম বাধাটা সেই সময় যিনি দিয়েছিলেন, তিনি একটা রাজনৈতিক দলে বিলং করেন, তার নাম মীনাক্ষী মুখার্জি। আর আজকে মীনাক্ষী মুখার্জির জন্যই আজকে এত বড় আরজি করের এত বড় একটা দুর্নীতি নেক্সাস প্রকাশ পেয়েছে, এবং এই মীনাক্ষী মুখার্জির জন্যই সেই দিন সেই বাধাদানের জন্য আজকে এই রাজ্য সরকারের বদমাইশি সামনে এসেছে। বেসিক্যালি আজকে যেটা হয়েছে, যেটা একটা চার্জশিট জমা করা হয়েছে এবং স্ট্যাটাস রিপোর্ট জমা করা হয়েছে, যেহেতু আলিপুর কোর্টে কারাপশনের মামলার ভিত্তিতে আলিপুর কোর্টে কিছুদিন আগে বলেছিল সেপ্টেম্বর মাসে লাস্ট আপডেট, মানে সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন দিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে বলে দিয়েছে যা আপডেট দেওয়ার এবং স্ট্যাটাস রিপোর্ট সমস্ত কিছু সেপ্টেম্বরের মধ্যেই দিয়ে দিতে হবে, তারপরে আর কোনো জায়গা থাকবে না আলিপুরে ফর দ্য কারাপশন ইস্যু। আর রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে সেটা হাইকোর্টেও স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে, প্লাস এখানেও দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কিছু ক্ষেত্রে কিছু জায়গায় দেখা যাচ্ছে যে
নির্যাতিতার পরিবারের তরফ থেকে একটা প্রশ্ন তোলা হচ্ছে যে মানে আমাদের তরফ থেকে কোনো কোঅপারেট করা হচ্ছে না বা এই রকমভাবে, কিন্তু এমন ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে তাদের সাথে কোঅপারেট ফুললি করা হচ্ছে এবং আমার সাথে একাধিকবার তাদের সাথে কথাবার্তা হয়েওছে, আমার সাথে ব্যক্তিগতভাবেও কথা হয়েছে। কিন্তু ঘটনাচক্রে তাদের মেয়ে চলে গেছেন, এটা খুবই বেদনার। কিন্তু সেই আবেগে, মানে সেইভাবে একটা আবেগে ভেসে বা ধরুন সেই জায়গায় দাঁড়িয়ে আমি পুরোটাকে একটা অন্য দিকে, নেতিবাচক দিকে নিয়ে নেব, আমার এটা অনুরোধ। আপনাদের মেয়ে গেছে, এটা খুব দুঃখজনক। হয়তো যাওয়ার কথা ছিল না, হয়তো না, যাওয়ার কথা একদমই নয়, কিন্তু সেটা রাজ্য সরকারের বদান্যতায় সেই মানে যেটা আমাদের কাছে যখন মানে সিবিআইয়ের কাছে যখন এসছে, সেই সময় একটা কথা আপনাদেরকে বারবার মনে করতে হবে যে সেই সময় আমাদের কাছে আমরা যে পোস্টমর্টেম করাবো, মানে সেটা যে পুনরায়ভাবে করানোর জায়গা রাখিনি। সেখানে অলরেডি তারা তড়িঘড়ি সেখানে 600 পুলিশ দিয়ে মানে তাকে বার্ন করিয়ে দেওয়া হয়েছে, মানে কোনো কিছু প্রিজার্ভ করার জায়গাও রাখেনি, এবং যে কটাও প্রিজার্ভ করেছে তার এভিডেন্স টোটালটাই ট্যাম্পার্ড। তার জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে তদন্তর এই গতি প্রকৃতি, তার জায়গা থেকে দাঁড়িয়ে কিছু এভিডেন্সের ভিত্তিতে, কিছু সোর্স অফ ইনফরমেশন, কিছু মানে রেকর্ড বা কিছু স্টেটমেন্ট, কিছু ভিডিওর ওপর ভিত্তি করে আমরা আরেকবার সন্দীপ ঘোষ সহ আরও 2-3 জনকে কনভিক্ট করেছি, এবং কনভিক্ট করার পরে বিগত দিনে তাদের সাজাও হয়েছে এবং তদন্তের মতো এগোচ্ছে। তদন্ত হয়তো একটু ডিলে হচ্ছে, যদি ডিলেটা হতো না, যদি না আমাদের কাছে এখন পর্যন্ত যে চাদর, আমি আবার বলছি, আমি এর আগেও বলেছি যে চাদর বদলে দেওয়া হয়েছে, সেই অ্যাকচুয়াল যে চাদর ছিল, যে ক্লথটা ছিল, সেই ক্লথটা আমাদের কাছে নেই, আজকের তারিখেও নেই। সেই ক্লথটা দেয়নি তাদের কাছে, তারা রিকভার করেছে কি করেনি সেটা অ্যানাদার পার্ট। সেটা আমরা যখন জিজ্ঞেস করেছি তারা বলেছে আমরা এরকম কোনো কিছু রিকভার করতে পারিনি, যেগুলো রিকভার করেছি সেগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের কাছে যেগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট নয়। তারপরেও কিছু জিনিস আমাদের মনে হচ্ছে সেখানে বার্নড হয়েছে। আমরা বিগত দিনে যেগুলো, যে সমস্ত কাজকর্ম বা যে সমস্ত সরকারের গতি প্রকৃতি দেখেছি, যে কিছু এভিডেন্স, সলিড এভিডেন্স সরকার বার্ন করে দেয়, এই বার্ন করে দেওয়ার যে একটা প্রবণতা, আমাদের তাই ধারণা হচ্ছে যে বার্ন হয়েছে, ডেস্ট্রয় হয়েছে, ট্যাম্পারিং হয়েছে। এফআইআরও দেখলাম আমরা ছিঁড়ে দিয়েছে, পরবর্তীকালে সেটা স্বীকার হলো বা তার কিছুটা অংশ রিকভার হলো, তার কিছুটা অংশ স্বীকারোক্তিতে এলো। তো এরকমভাবে হয়েছে, এরকমভাবে চলছে, কিন্তু তার মানে এই নয় যে তদন্ত চলছে না বা তদন্তে। আমি একটা মারাত্মক অভিযোগ দেখলাম কিছুদিন আগে, একটা বেসরকারি সংবাদ মাধ্যমে নির্যাতিতার পরিবার বাবা মা দিয়েছেন, বাবা বিশেষ করে দিয়েছেন, যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, মানে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থা নাকি টাকা খেয়েছে। তো এটা একদমই ঠিক নয়। যদি টাকা খেতাম তাহলে তো সন্দীপ ঘোষ যখন, যদি এরকম একটা মানে প্রশ্ন উঠেছে যখন, তার উত্তরে আমার এটুকুই বলা, যদি সেটা সত্যি হতো তাহলে সন্দীপ ঘোষ সহ যে 3-4 জন জামিনের জন্য অ্যাপিয়ার করেছে, প্রত্যেকবার আমরা সেটা অপোজ করেছি, বেল অপোজ করানো হয়েছে, তাহলে যদি টাকা খেতাম তো অনায়াসে বেল হয়ে যেত। বরং সেখানে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেননি, রাজ্য সরকার এই বেলের বিপক্ষে যায়নি, বরং আমরা বেলের বিপক্ষে গেছি, আমরা কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছি এখানে বেল দেওয়া যাবে না, তারপরে তার বেল হয়নি। সন্দীপ সরকার সহ সন্দীপ ঘোষ সহ আরও যারা আছে, শুধু সঞ্জয় রায়কে যখন স্টেটের তরফ থেকে বলেছিল ফাঁসির কথা, তখন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম কোর্টে যে ফাঁসি, প্রথম কথা মূল মামলাকারী আপনারা নয়, আর এটা নির্যাতিতার পরিবারও চায়নি সঞ্জয় রায়ের ফাঁসি হোক। তো আপনারা সেখানে কেন চাইছেন সঞ্জয় রায়ের ফাঁসি হোক? সেখানে আমাদের মনে হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসি মানে গোটা জিনিসটার অ্যাবর্শন করা, কারণ সঞ্জয় রায় এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি ওই রাতে কী হয়েছে সেটা সবটা জানে, এবং এর সাথে সঞ্জয় রায় পরিষ্কার মাথা কোর্টে, এই কোর্টে দাঁড়িয়ে জাস্টিস ম্যাজিস্ট্রেট অনির্বাণ দাসের এজলাসে দাঁড়িয়ে সঞ্জয় রায় পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছিল যে আমাকে আইপিএস চুপ থাকতে বলেছিল। আইপিএসটা কে, তৎকালীন পুলিশ কমিশনার কে ছিলেন সবাই সব জানে। সে এখন বর্তমানে এটিএসের ট্রান্সফার হয়েছে, এসটিএফের ডিজি না সম্ভবত এই ডিজি হয়েছেন। সেই সময় কে পুলিশ কমিশনার ছিলেন, এবং কোর্ট থেকে তাকে এই কেসের তদন্তাধীন অফিসার থাকবে না বলার পরেও আরজি করে যখন ওই হুলিগানিজমের হয়, যখন একটা রাজনৈতিক দল ওখানে অলরেডি অবস্থান করছে, তার উপর বেশ করে কিছু হুলিগান ওই তিনতলা না 4তলায় ভাঙচুর চালানোর মতো ঘটনা ঘটায়, সেই সময় কোর্টের অর্ডারকে অমান্য করে ইউনিফর্ম পরে মাঝরাতে সেই অফিসার ঔদ্ধত্য দেখায়, পিটানোর চেষ্টা, মানে মারার চেষ্টা করে, অ্যাকচুয়ালি
ওই পলিটিক্যাল অর্গানাইজেশনে যারা ছিলেন, যারা প্রথম বাধাটা দিয়েছে, যার জন্য আজকে গোটা দুনিয়া সবাই জানে যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আজকে সেই সময়, সেই দিন প্রথম বাধাটা সেই সময় যিনি দিয়েছিলেন, তিনি একটা রাজনৈতিক দলে বিলং করেন, তার নাম মীনাক্ষী মুখার্জি। আর আজকে মীনাক্ষী মুখার্জির জন্যই আজকে এত বড় আরজি করের এত বড় একটা দুর্নীতি নেক্সাস প্রকাশ পেয়েছে, এবং এই মীনাক্ষী মুখার্জির জন্যই সেই দিন সেই বাধাদানের জন্য আজকে এই রাজ্য সরকারের বদমাইশি সামনে এসেছে। এখন যে পরিস্থিতি, ওভারঅল বাম্মা যেভাবে অভিযোগ করছে, যে বলছে টাকা খেয়েছে, প্রয়োজন হলে সিবিআইয়ের বিরুদ্ধে মামলাও করবে। দেখুন, মামলা তারা করতেই পারেন, টাকা যদি খেয়েছে সেইটার প্রমাণ যদি ওনাদের কাছে সলিড এভিডেন্স থাকে, তাহলে তার ভিত্তিতে কোর্টের রাস্তা তো খোলা আছে, ওনারা মামলা করতেই পারেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আবার বলছি, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা আছে, সম্পূর্ণ কোঅপারেট আছে এবং সম্পূর্ণ রকমভাবে কমিউনিকেট আছে। কিন্তু তারপরেও যদি তারা মনে করেন যে তারা আমাদের প্রতি আস্থা রাখতে পারছেন না, তাহলে মামলা করার রাস্তা তো খোলা আছে, কোনো অসুবিধে নেই, মামলা ওনারা করতেই পারেন, সেটা ওনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার মানে এই নয় তাদের সাথে আমাদের কোনো ফ্রিকশান হচ্ছে, তাদের সাথে আমাদের কোনো ফ্রিকশানও নেই, তাদের সাথে আমাদের সাথে কোনো ব্যক্তিগত বিরোধও নেই। কারণ আমরা জানি আমাদের পরিবারেরও মা, আমাদের পরিবারেরও বোন, আমাদের পরিবারেরও দিদি কোথাও না কোথাও মেডিকেল প্রফেশনে জড়িত, এবং এটা যখন তার সাথে হয়েছে, সেটা মানে প্রথম কনভিক্ট সঞ্জয় রায়কে করার পর সেকেন্ড কনভিক্ট যেটা সন্দীপ ঘোষ সহ আরও, সেটা কিন্তু সিবিআই করেছিল, এটা মাথায় রাখতে হবে। এবং তদন্তের মতো এগোচ্ছে। এবার ওনাদের আমার যতটুকু মনে হয়েছে, সবটা তদন্তের স্বার্থে পাবলিক ডোমেনে আনা যায় না, এবং সেটা পাবলিক ডোমেনে আনাটাও খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সেই জন্য তদন্তর সমস্ত গতি প্রকৃতি আমরা না তো তাদের সাথে শেয়ার করতে পারছি, না আপনাদের মতো মিডিয়া বন্ধুদের সাথে আমরা মানে পাবলিক ডোমেনে আনতে পারছি। যতটুকু আনা যাচ্ছে পাবলিক ডোমেনে, ঠিক ততটুকুই আমরা পাবলিক ডোমেনে আনছি বা পাবলিকলি আনছি। বাট কিছু ক্ষেত্রে কিছু কনফিডেন্সিয়ালিটি থাকে, কারণ আমাদের মাথায় রাখতে হবে এখনও যারা দুজন মেইন অ্যাকিউজড তারা কিন্তু কনভিক্টেড, তারা কিন্তু ইন্ডিয়ার বাইরে, সেক্ষেত্রে তাদেরকে ধরা মুশকিল হচ্ছে। এবার এইটা যদি সোশ্যাল মিডিয়া আজকের দিনে খুব অ্যাক্টিভ, আপনারা সবাই জানেন, তো সেক্ষেত্রে তারা যদি সেই নিউজটা পায়, কোনো ক্ষেত্রে তারা অ্যাওয়্যার হলে সেই লোকেশন থেকে যদি বেরিয়ে যায়, আমাদের পক্ষে সেই জায়গাটা ধরা মুশকিল, এবং কোর্টে দাঁড়িয়ে এই মামলার ক্লোজার রিপোর্ট দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। তাই জন্য সেই জায়গা থেকে কিছু কনফিডেন্সিয়াল ম্যাটার যেটা আমরা বলতে পারি না, সেটা কখনোই না তো আমরা নির্যাতিতার পরিবারের সাথে, না আপনাদের সাথে মিডিয়া বন্ধুদের সাথে, না পাবলিকের সামনে সেটা আমরা ডিসক্লোজ করতে পারবো, সেটা কোনোদিনই হবে না। আরজিকর ঘটনার সাথে যারা জড়িত, যারা দেশের বাইরে আছে, তাদের আনার ক্ষেত্রে কি সমস্যা? তাদের আনার ক্ষেত্রে যেটা মেনলি সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ওখানকার তরফ থেকে যে এম্বাসি আছে বিদেশে, তাদের একটা গ্রিন সিগন্যালের প্রয়োজন হয় তারা অ্যারেস্ট করে হ্যান্ডওভার ইন্ডিয়াতে করবে, আদারওয়াইজ ওরা গ্রিন সিগন্যাল দেবে, সেখান থেকে আমাদের টিম যাবে। এই দুটোর মধ্যে একটাও হচ্ছে না। প্রবলেমটা এই জায়গায়, মেল হচ্ছে, মেল রিসিভ হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু তারা গ্রিন সিগন্যাল দিচ্ছে না, বাট তারাও বুঝতে পারছে না এক্স্যাক্টলি এখন কোন লোকেশানে সে আছে, প্রেজেন্ট লোকেশান তারা বুঝতে পারছে না, কিন্তু ওই দেশের মধ্যেই আছে, লন্ডনেই আছে, কিন্তু এক্স্যাক্ট কোন জায়গায় আছে তারা বুঝতে পারছে না। হয়তো সেটা তাদের ক্ষেত্রে একটা লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা বা পার্সোনাল অবজারভেশন থেকে আমি বলছি। হয়তো অন্য দেশের কোনো ইনভেস্টিগেশন টিম তাদের দেশে ঢুকে কাউকে অ্যারেস্ট করবে বা নিয়ে যাবে, সেটা হয়তো সেই সমস্ত দেশের যারা প্রতিরক্ষা দপ্তরে বা সামরিক দপ্তরে আছেন তারা মনে করছেন যে এটা হয়তো তাদের কাছে একটা লজ্জার ব্যাপার বা তাদের ইন্টেলিজেন্স ফেলিওর, হয়তো সেই কারণে আমাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন না, বাট ওনারাও অ্যারেস্ট করে যে আমাদের হাতে হ্যান্ডওভার করবে সেটাও হচ্ছে না। দুটো জায়গাতেই প্রবলেম হচ্ছে। এই যে ঘটনার সাথে বাঙালিদের একটা আবেগ জড়িয়ে গেছে, তা মানুষ তো অধৈর্য হয়ে যাচ্ছে, তাদের কি গোটা বাংলা কেন, গোটা দেশের মানুষের এটা আবেগ, আমার আপনার সবার আবেগ। কারণ আমাদের পরিবারেও মেয়ে, দিদি, বোন আছে, তারাও কোনো না কোনো প্রফেশনে জড়িত, মেডিকেল প্রফেশন না হোক, এডুকেশন প্রফেশন না হোক, অ্যানাদার প্রফেশনে, প্রাইভেট সেক্টরে জড়িত, সেটা প্রত্যেকের মানে সেফটি অ্যান্ড সিকিউরিটির পারপাসে। কিন্তু ওই যে বললাম, যেখানে মেন সবথেকে বড় কথা রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে এটা হয়েছে, এবং এটা হওয়ার পর
ধামাচাপা দেওয়ার জন্য রাজ্য সরকার ব্যাপক প্রভাব খাটিয়েছে। ব্যাপক প্রভাব না খাটালে 600 পুলিশ দিয়ে গ্রিন করিডোর করে বডি মানে তার পরিবারের হাতে হ্যান্ডওভার না করে বডি তাকে দিয়ে সাইন করিয়ে বার্ন করিয়ে নিল, তাও কি সিরিয়াল ওয়াইজ বার্ন নয়, আগে যে ডেড বডি ছিল তাকে টপকে গিয়ে তাদেরকে 600 পুলিশ কোয়ার্ডিনেট করে তাকে নিয়ে গেল, সেই অভয়ের বডিকে নিয়ে গিয়ে তাকে বার্ন করলো যাতে বডি প্রিজার্ভ না করা হয়। তারা বুঝেছিল পরবর্তীকালে এটা ফার্দার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বা কোর্টে হলে এটা ফার্দার ইনভেস্টিগেশন সিআইডির হাতে থাকবে না, সিবিআইয়ের হাতে যেতে পারে। যদি সিবিআইয়ের হাতে যায় বডি প্রিজার্ভ করলে মুশকিল আছে, তাই জন্য তারা বডি প্রিজার্ভের মতো জায়গায় যায়নি, তাই জন্য বডিটাকেই তারা বার্ন করে দিয়েছে। বাট এটা হচ্ছে একটা ওই যে বললাম ধামাচাপা দেওয়ার প্রথম মানে প্রাইম অফ অফিসই আমাদের আইনের ভাষায় যেটা বলে যে যেটা কোনো জিনিসকে যদি ধামাচাপা দিতে হয় তাহলে সেই প্রমাণটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বার্ন করা হয়েছে। যেমন ক্লথটা আমাদের ধারণা ওই ক্লথও পুড়িয়ে দেওয়া হয়েছে, ক্লথও নেই। তারপরে যে সেকেন্ড যে ক্লথটা চেঞ্জেবল ক্লথটা সেটা হ্যান্ড ওভার করা হয়েছে, বাট প্রথম যে ক্লথটা ছিল সেটা নেই, সেটা এখনও পাইনি আমরা তার ভিত্তিতে। এবং এছাড়া এরকম অনেক আরও টুকিটাকি অনেক এভিডেন্স আমরা আমাদের হাতে পাইনি, আমাদের ইনভেস্টিগেশন টিম আমাদের হাতে মানে তাদের হাতে হ্যান্ড ওভার হয়নি। এবার সেটা মানে আস্তে 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 করতে 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 একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে এই যেখানে রাজ্য সরকারের কোঅপারেশনের ক্ষেত্রে যদি রাজ্য সরকার কোঅপারেশন করতেন যে জিনিসটা আমরা দুদিনে পেতে পারি সেটা আমাদেরকে পেতে সময় লাগছে 20 দিন, কোর্ট অর্ডার করিয়ে করতে হচ্ছে, বা সেখানে মানে সেন্ট্রাল থেকে ইনফ্লুয়েন্স খাটিয়ে বা কোর্ট অর্ডারের ভিত্তিতে সেটা করতে হচ্ছে। তো সেই 20 দিন যে সময়টা যাচ্ছে তার মধ্যেও তো এভিডেন্স ট্যাম্পার হচ্ছে, তার মধ্যেও তো ট্যাম্পারিং হচ্ছে। তো সেই জায়গাটা যেটা হচ্ছে সেই প্রমাণের ফাঁক দিয়ে সেটা গলে যাচ্ছে, এটাই হচ্ছে মেন কথা।